আদ্রিয়ানের অনুমতি নিয়ে মেঘ খাবার নিয়ে যায় তার কাছে। এরপর মেঘ তার হাতে থাকা খাবার টেবিলে রেখে জিজ্ঞেস করে, শুনলাম ডক্টর জিয়া আত্মহত্যা করেছে। এখন তার শরীরের অবস্থা কেমন? আপনি হাসপাতালে গিয়েছিলেন? আদ্রিয়ান মেঘের কথার বিপরীতে উত্তর দেয়, জিয়া সুইসাইড করেছে। আমি হাসপাতালে গিয়েছিলাম। ওর শরীরের অবস্থা খুব ভালো না। হাতের রক কেটে যাওয়ার ফলে প্রচুর রক্ত বের হয়েছে। আদ্রিয়ানের মেঘের কথার উত্তর দিচ্ছে দেখে মেঘ পুনরায় সাহস করে প্রশ্ন করে, ডক্টর জিয়া হঠাৎ আত্মহত্যা কেন করেছে? আমাকে ভালোবাসে তাই। ডক্টর জিয়া আপনাকে ভালোবাসেন না? মেঘ, তুমি কি প্রশ্নের উত্তর জানো না, না আমার মুখ থেকে শুনতে চাও? না, আমি জানি না এই প্রশ্নের উত্তর। তবে জানার প্রয়োজন নেই। ঠিকই বলেছেন, জানার প্রয়োজন নাই। আর আমি আপনাকে প্রশ্ন করার কে হয় আমি আপনার? মেঘ খাবার রেখে যখন কথাটা বলে চলে যাবে, তখন হঠাৎ পিছন থেকে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে। মেঘ থমকে যায়। তার গুটিয়ে পিছনে ফিরে তাকায় আদ্রিয়ান তার মাথা উঁচু করে শান্ত স্বরে বলে, মেঘ, খুব ক্ষুধা লাগছে আমার। শরীরে একদম শক্তি নাই। একটু খাইয়ে দাও না আমায়। আদ্রিয়ানের কণ্ঠ বেশ অসহায় লাগল মেঘের কাছে। আজ প্রথমবার কেমন জানি অদ্ভুত লাগছে আদ্রিয়ানকে। তার মুখে গম্ভীর্যতা বা রাগ নেই, রয়েছে শুধু একরাশ মায়া। তবে মেঘ এত সহজে গলে যায়নি। সে বলে ওঠে, অ্যাড্রিয়ান স্যার, আমার পড়াশোনা আছে, আমাকে রুমে যেতে হবে, আপনি একাই খেয়ে নিন। মেঘের নাবোধক কথায় হয়তো আদ্রিয়ান খুশি হয়নি। তার কণ্ঠে থাকার অসহায়ত্ব অধিক দৃঢ় হয়। এক প্রকার আকুতি মিনতি করে বলে ওঠে, মেঘ, দুপুর থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। যদি রাতে না খাই তবে হয়তো অসুস্থ হয়ে পড়ব। শরীর বেশ শীত শীত করছে, মনে হয় কালকের জ্বর আবার উঠবে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে। প্লিজ মেঘ, একটু খাইয়ে দাও না। আদ্রিয়ান থমকে যায় আদ্রিয়ানের কণ্ঠস্বর শুনে। আদ্রিয়ানের চোখে পানির বিন্দু দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে হয়তো কান্না করে দিবে। কিন্তু আদ্রিয়ান হঠাৎ এমন করছে কেন? কি হয়েছে? হাসপাতালে কি ইরফান সাহেব কিছু বলেছে? আদ্রিয়ান বাচ্চাদের মতো আশাতক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। মেঘের হয়তো একটু মায়া হয়। তার ইচ্ছা না থাকার পরও রাজি হয় খাবার খাইয়ে দিতে। টেবিলে থাকা কাচের গ্লাসের পানি দিয়ে হাত ধুয়ে খাবার প্লেট হাতে নেয়। আদ্রিয়ান এ সাইড হয়ে সরে হয়ে মেঘকে হাতের ইশারায় তার পাশে বসতে বলে। মেঘ বাধ্য মেয়ের মতো সেখানে বসে যায়। এরপর খাবার মাখে। আদ্রিয়ান একবারের জন্য মেঘের হাত ছাড়ে না, বরং হাতের বাঁধন দৃঢ় করে ধরে রাখে। মেঘ ভাত মাখিয়ে আদ্রিয়ানের মুখের কাছে ধরে, আর সে বাচ্চাদের মতো হাঁ করে মেঘের হাত থেকে খাবার খেয়ে নেয়। আদ্রিয়ান প্রতি লমকা ভাত খাচ্ছিল আর মেঘের হাতে একটা ধরে ছোট কামড় বসিয়ে দিচ্ছিল। মেঘ বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কি করছেন? হাতে কামড় দিচ্ছেন কেন? আমি ব্যথা পাচ্ছি। আরেকবার কামড় দিলে কিন্তু আমি আর খাবার খাইয়ে দিব না। আদ্রিয়ান মেঘের কথা শুনে বাধ্য ছেলের মতো এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলো, না, সে আর কামড় দিবে না। আদ্রিয়ানের এমন কাণ্ড দেখে মেঘের হাসি পায়। তবে সে মনে মনে হাসে। মুখের আদলে কোনো প্রকার অভিব্যক্তি প্রকাশ করে না, বরং খুব শান্ত থাকে। খাবার খাওয়া শেষ হলে মেঘ তার হাত ধুয়ে যখন সোফার কাছ থেকে দূরে সরে যেতে লাগবে, তখন আদ্রিয়ান আবার তার হাত ধরে টান দিয়ে তার কোলে বসিয়ে নেয়। ঘটনা এত তাড়াতাড়ি হয় যে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান এতক্ষণে মেঘের কোমর জড়িয়ে ধরে খুব শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে ফেলে। মেঘের মুখ আদ্রিয়ানের কাঁধের অপর পাশে, আর তার সমস্ত শরীর আদ্রিয়ানের শরীরের সাথে মিশে আছে। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, কি করছেন? ছাড়ুন আমায়। আদ্রিয়ান মেঘের কথা শুনল না, বরং আরও অধিক শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। দুইটা শরীরের মধ্যে এখন এক বিন্দু অবধি ফাঁকা নাই যে বাতাস চলাচল করবে। আদ্রিয়ান মেঘের কোমরে হাত রেখে ঘাড়ে থুতনি ঘুষে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি মালিহা, তাই না? আমার বিবাহিত স্ত্রী। যদিও এটা আমার সন্দেহ, কিন্তু তা সত্যি কিনা জানি না। তবে খুব শীঘ্রই জেনে যাব। আদ্রিয়ানের কথা মেঘ শোনে না। সে বলে, আদ্রিয়ান স্যার, আমি মালিহা নয়, আমায় ছাড়ুন। আদ্রিয়ান এইবারও মেঘের কথা শুনল না। জেদ খাটিয়ে বা শক্তি দিয়ে আরও অধিক নিকটে নিয়ে আসলো। আদ্রিয়ান মেঘের কাঁধে মুখ গুজে দেয় আর বলে, কিন্তু মেঘ, আমার কেন মনে হয় যে তুমিই মালিহা? পৃথিবীতে এত এত মেয়ে থাকতে কেন তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া কাজ করে? মেঘ, বিশ্বাস করো, আমি সত্যি দুঃখিত মেঘ। তবে বিশ্বাস করো, আমি তোমার সাথে সত্যি সংসার করতে চেয়েছিলাম মেঘ। বিয়ের পর একা রেখে আমেরিকায় চলে আসতে চাইনি আমি মেঘ। এই আদ্রিয়ান স্বার্থপর নয় মেঘ।
কিন্তু তখন যদি আব্বু বলতো যে আমি বিয়ের পর পড়াশুনো করতে বিদেশে আসতে পারবো, তবে এইসব হতো না। মেঘ, তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেছিলাম আমি, কিন্তু আমার স্বপন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল আমার কাছে, যার জন্য দুঃখিত মেঘ। আদ্রিয়ান পুনরায় নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মেঘ, চলো আমরা বাংলাদেশে চলে যাই। এরপর সেখানে গিয়ে আমি যে কোনো হাসপাতালে ডক্টরি করব, আর তুমি পড়াশুনো করবে। এরপর তোমার শেষ হলে আমরা নতুন করে বিয়ে করে সংসার করব। তবুও মেঘ, আমাকে একটা শেষ সুযোগ দাও। প্লিজ মেঘ, শেষবারে আমাকে তোমায় ভালোবাসতে দাও। শুধুমাত্র একটা শেষ সুযোগ দাও। আদ্রিয়ান কান্না করতে করতে কথাগুলো বলে, তার চোখের পানি মেঘের কাঁধে পড়ছে। মেঘ অনুভব করছে আদ্রিয়ানের কান্না। সত্যি কি আদ্রিয়ান কান্না করছে? মেঘের বিশ্বাস হচ্ছে না। আদ্রিয়ানের কান্না মিশ্রিত কণ্ঠ হয়তো মেঘ শুনল। কয়েক মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে শান্ত হয়ে নীরব থাকল। আদ্রিয়ান চোখ বন্ধ করে মেঘের শরীরের ঘ্রাণ অনুভব করছে। কি অদ্ভুত মিষ্টি এক সুবাস ভেসে আসছে মেঘের শরীর থেকে। নরম মোমের ন্যায় তুলতুলে শরীর মেঘের, যেন একটু ছুঁয়ে দিলেই গলে পড়বে। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মেঘ তার হাত দিয়ে ঠেলে আদ্রিয়ানের থেকে দূরে সরে যাওয়ার প্রয়াস করে। আদ্রিয়ান এইবার আর বাধা দিল না, মেঘকে ছেড়ে দেয়, তবে কোল থেকে উঠে যেতে দেয়নি। আদ্রিয়ানের কোলে বসে থাকা অবস্থায় মেঘ তাকায় এক পলক আদ্রর চোখের দিকে। চোখের পাপড়ির নিচে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, এখনও শুকায়নি। তার মানে আদ্রিয়ান সত্যি কান্না করেছে, কিন্তু কেন? শুধুমাত্র মেঘের সাথে সংসার করার জন্য? আর হঠাৎ আদ্রিয়ান আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে যেতে চায় কেন? হাসপাতালে জিয়া আত্মহত্যা করার ঘটনা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে? আদ্রিয়ানের মতো এমন শক্ত মনের মানুষ হঠাৎ করে ভেঙে পড়ার কারণ কি? মেঘ শান্ত স্বরে বলে, হঠাৎ আপনার কথার ধরন পাল্টে যাওয়ার কারণ কি আদ্রিয়ান স্যার? হাসপাতালে জিয়ার আত্মহত্যা করার বিষয় নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? আদ্রিয়ান হয়তো ভাবল যে মেঘ তার শেষ সুযোগ দেওয়ার কথার কোনো উত্তর দিবে, কিন্তু মেঘ তা করল না। মেঘের ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় আদ্রিয়ানের। মেঘই কি মালিহা? মেঘের কথার বিপরীতে আদ্রিয়ান হাসপাতালে জিয়ার ঘটনা কথা বলল। জিয়া আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে গেছে। আদ্রিয়ানের মুখে সুইসাইড নোট শব্দটা শুনে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করল, সুইসাইড নোট মানে? সুইসাইড নোট, যেখানে জিয়া স্পষ্ট লিখে গেছে যে ওর আত্মহত্যা করার মূল কারণ আমার প্রতারণা। আমি জিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছি। কিন্তু আপনার সাথে তো জিয়া ম্যামের কোনো শারীরিক সম্পর্ক ছিল না, তবে উনি সুইসাইড নোটে এই মিথ্যা কথা কেন লিখেছেন? মেঘের কথা শুনে আদ্রিয়ার মৃদু হাসি দিয়ে উত্তর দেয়, মেঘ, তুমি এখনও জিয়ার আসল রূপ দেখনি। জিয়া এক প্রকার সাইকো আর লোভী মেয়ে। ও জানে যদি ওর আত্মহত্যা করার মিথ্যা নাটক সাজায় আর সুইসাইড করার আগে চিঠিতে আমার নাম লিখে যায়, তবে আমি ফেঁসে যাব। আমেরিকার নারী নির্যাতন আইন অনুযায়ী আমাকে কঠিন শাস্তি পেতে হবে। হয়তো প্রতারণার অভিযোগে আমার জেল হতে পারে, যার ফলে আমার ডক্টরি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আমার ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে যাবে। এরপর আর কি? আমি ধ্বংস হয়ে যাব। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মান সম্মান আমার সব শেষ। আদ্রিয়ান খুব শান্ত হয়ে কথাগুলো বলছিল, কিন্তু তার চোখে মুখে যে কান্না আর কষ্ট ছিল তা হয়তো মেঘ অনুভব করতে পারে। যেই মানুষ দীর্ঘ 9 বছর নিজের পরিবার থেকে দূরে থেকে নিজের বিয়ে করা বউকে ফেলে আমেরিকায় শুধুমাত্র তার কেরিয়ারের জন্য এসেছে, হঠাৎ যদি তার এই কেরিয়ার ধ্বংস হয়ে যায়, হয়তো এই মানুষের ভীষণ কষ্ট হবে। মেঘ বলে, আপনি কি এই কেরিয়ারের জন্য এতক্ষণ কান্না করছিলেন আদ্রিয়ান স্যার? মেঘের প্রশ্ন শুনে অ্যাড্রিয়ান সোফা থেকে মাথা তুলে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি দেয়। অ্যাড্রিয়ান বলে, না, আমি ডক্টরের লাইসেন্স বা জেলে যাওয়ার ভয় কান্না করিনি। আমি কান্না করেছি অনুশোচনা থেকে। এই ডক্টরির জন্য নিজের বাবার থেকে দূরে সরে গিয়েছি, নিজ পরিবারের মানুষজনের উপর অভিমান করেছি, বিয়ের করা বউকে রেখে বিদেশে চলে এসেছি। আজ সেই ডক্টরই আমার ধ্বংসের কারণ। যদি আমি আমেরিকায় না আসতাম, তবে হয়তো আমার কাছে সব কিছু থাকতো, মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা সব। এই আফসোস আমার চোখের পানি হয়ে ঝরছে। অ্যাড্রিয়ানের চোখে যে আক্ষেপ বা অনুশোচনা ছিল তা হয়তো মেঘ অনুভব করে, কিন্তু সময় ফুরিয়ে গেলে সময়ের মূল্য দেওয়া শিখে লাভ কি? অ্যাড্রিয়ান এখন যতই চেষ্টা করুক, তার আর মেঘের সম্পর্ক স্বাভাবিক হবে না। হয়তো মেঘই হতে দিবে না। মেঘ আর অ্যাড্রিয়ান দুজনে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বাহিরে জানালা দিয়ে আসা শীতল ঠান্ডা বাতাসে মেঘের কপালে থাকা ছোট ছোট চুলগুলো বারবার চোখে এসে পড়ছিল। অ্যাড্রিয়ান খেয়াল করল সে তার হাত দিয়ে যখন মেঘের কপালে থাকা চুল সরাতে যাবে, তখন হঠাৎ অ্যাড্রিয়ানের কোনোই ধরে ফেলে। এরপর বলে,
অ্যাড্রিয়ান স্যার, রাত হয়ে গেছে, আপনি ঘুমান, আমার পড়াশোনা রয়েছে, আমি বরং রুমে যাই। মেঘ কথা বলা শেষ করে অ্যাড্রিয়ানের কোল থেকে উঠে পড়ে। এরপর দ্রুত উঠে যখন সেখান থেকে চলে যেতে চায়, তখন হঠাৎ পিছন থেকে অ্যাড্রিয়ান আলতো করে মেঘের হাত ধরে বলে, মেঘ, আমাকে কি একটা শেষ সুযোগ দেওয়া যায় না? অ্যাড্রিয়ানের কথা মেঘ শুনল, তবে পিছনে ফিরে তাকায় না, সামনের দিকে মুখ রেখে বলে ওঠে, অ্যাড্রিয়ান স্যার, অতীতকে ভুলে যান। যে মানুষকে হারিয়ে ফেলেছেন তাকে ফিরে পাওয়ার বৃথা চেষ্টা করবেন না। সব জখমের যেমন মলম হয় না, ঠিক তেমন সব ভুলের ক্ষমা হয় না। মেঘের কথার বিপরীতে অ্যাড্রিয়ান আর কোনো কথা বলল না, হাত ছেড়ে দিল মেঘের। রুম থেকে বের হয়ে যায়, পিছন ফিরে একবার তাকায়ও নি অ্যাড্রিয়ানের দিকে। অ্যাড্রিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার সোফায় বসে অন্য সিগারেট জ্বালিয়ে মুখে দিল। মেঘ অ্যাড্রিয়ানের রুম থেকে চলে আসার পর টেবিলে বসে পড়াশোনা করল, কিন্তু তার পড়াশোনায় মন বসছিল না। চোখের সামনে শুধু অ্যাড্রিয়ানের কান্না, অনুশোচনা আর পুলিশ অ্যাড্রিয়ানাকে ধরে নিয়ে যাচ্ছে এই কথা ভাসছিল। জিয়া এমন নিকৃষ্ট কাজ করবে তা মেঘ ভাবেনি, কিন্তু বিনা অপরাধে অ্যাড্রিয়ান যদি শাস্তি পাবে তা হয় না। জিয়ার মতো মিথ্যাবাদী মহিলার জন্য অ্যাড্রিয়ানের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তা মেঘ চায় না। কিন্তু এখন মেঘ কি করবে? কি করে অ্যাড্রিয়ানের জেল হওয়া থেকে আটকাবে? হঠাৎ করে মেঘের মনে পড়ে মিরাজ সাহেবের কথা, মানে অ্যাড্রিয়ানের মামার কথা। মিরাজ সাহেব আর ফারহানা বেগম কি জানে জিয়ার আত্মহত্যা কথা? শুনেছি মিরাজ সাহেব আর ইরফান সাহেব তারা বিজনেস পার্টনার। যদি মিরাজ সাহেব বলে, তবে হয়তো ইরফান সাহেব অ্যাড্রিয়ানের নামে কোনো কেস নাও করতে পারে। আর মিরাজ সাহেব আমেরিকার একজন বড় ব্যবসায়ী, উনি নিশ্চয়ই মামা হয়ে অ্যাড্রিয়ানকে জেলে যেতে দিবে না। টেবিলে থাকা ফোন হাতে নিয়ে মেঘ দ্রুত কল করে মিরাজ সাহেবের ফোনে। মিরাজ সাহেব আর ফারহানা বেগম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ মিরাজ সাহেবের ফোন বেজে ওঠে। বালিশের নিচে থাকা ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মেঘ কল করেছে। হঠাৎ এত রাতে মেঘ কল করেছে দেখে মিরাজ সাহেব অবাক হয়ে যায়। অ্যাড্রিয়ান কি আজ অসুস্থ হয়ে পড়েছে, না বাসায় কোনো বিপদ হলো? ফারহানা বেগমও ফোনের শব্দ শুনে বলে, মিরাজ, কে ফোন করেছে এত রাতে? মিরাজ সাহেব ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলে, মেঘ ফোন করেছে। হঠাৎ মেঘ এত রাতে ফোন করেছে কেন? বাসায় কোনো সমস্যা হয়েছে কি? ফোন রিসিভ করো। মিরাজ সাহেব দ্রুত ফোন রিসিভ করে অপর পাশ থেকে মেঘ সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মিরাজ আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই মাঝরাতে তুমি ফোন করলে যে, কোনো সমস্যা? জি আঙ্কেল। আঙ্কেল, আপনি কি শুনেছেন যে জিয়া আত্মহত্যা করেছে? জিয়ার আত্মহত্যার কথা শুনে মিরাজ সাহেব অবাক হয়ে বলে, কি, জিয়া আত্মহত্যা করেছে? কিন্তু কেন? হঠাৎ করে আত্মহত্যা করতে যাবে কেন জিয়া? মিরাজ সাহেবকে মেঘ জিয়ার আত্মহত্যা সহ অ্যাড্রিয়ানকে পুলিশে দেওয়া সকল ব্যাপার খুলে বলে। মিরাজ সাহেব সব কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিয়ার মতো এমন ভদ্র আর ভালো মেয়ে এমন কাজ করতে পারে তা উনি ভাবেনি। ফারহানা বেগম বিশ্বাস করতে পারছে না। মিরাজ সাহেব বলে, মেঘ, তুমি বরং কাল কলেজে না গিয়ে বাসায় থাকো, আর অ্যাড্রিয়ানকেও যেতে দিও না। বাসায় যদি পুলিশ আসে তবে আমাকে ফোন করবে তুমি, আর আমি ইরফানের সাথে এই বিষয়ে এক্ষুনি কথা বলবো। অ্যাড্রিয়ানের কোনো ক্ষতি আমি হতে দিব না। ওকে আঙ্কেল, আমি কাল কলেজে যাব না, তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। এর সাথে অ্যাড্রিয়ান স্যারের কেরিয়ার জড়িয়ে রয়েছে। অবশ্যই। মেঘ ফোন রেখে দেয়, যাক সে কিছুটা চিন্তামুক্ত হয়েছে। মেঘ আর পড়াশোনা করে না, টেবিলে থাকা বইপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। এরপর ঘরের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8:30টার সময় ঘুম ভাঙে মেঘের। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে আসে। আজ যেহেতু মেঘ কলেজে যাবে না, তাই তাড়াতাড়ি রেডি হওয়ার বা খাওয়া দাওয়ার কোনো তাড়া নেই। মিরাজ সাহেব মেঘকে বলেছে আদ্রিয়ানও যাতে কলেজে না যায়, কিন্তু আদ্রিয়ান তা জানে না। হয়তো আদ্রিয়ান কলেজে যাওয়ার উদ্দেশ্য রেডি হয়ে বসে আছে। মেঘ দ্রুত তার রুম থেকে বের হয়ে যায় আদ্রিয়ানের রুমের দিকে, তাকে কলেজে যেতে নিষেধ করতে। আদ্রিয়ান সারা রাত সোফায় বসেছিল। মাঝরাতের দিকে কখন সোফায় ঘুমিয়ে পড়ে তা খেয়াল নেই। আদ্রিয়ান ঘুম থেকে ওঠার পর সৃষ্টি তাকে ভিডিও কল দেয়, তার সাথে কথা বলছিল সে। আদ্রিয়ান যখন সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ফোনটা টেবিলের কাছে রেখে আদ্রিয়ান দরজা খুলতে যায়। সৃষ্টি এখনও ভিডিও কলে রয়েছে। আদ্রিয়ান রুমের দরজা খুলে দেখে বাহিরে মেঘ দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি এখানে? কলেজে যাওয়ার জন্য কি রেডি হয়ে গেছো এখনই? না আদ্রিয়ান স্যার, আজ কলেজে যাব না। মিরাজ আঙ্কেল আপনাকে আর আমাকে আজ বাসায় থাকতে বলছে। মামা আমাদের বাসায় থাকতে বলেছে কেন? আজ কি মামা আর মামি বাড়ি ফিরবে? মেঘ যে মিরাজ সাহেব ও জিয়ার আত্মহত্যার তা কি আদ্রিয়ানকে বলে দেওয়া উচিত হবে? কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে তখন? মেঘ মিথ্যা অজুহাত দিয়ে বলে, আজ মিরাজ আঙ্কেলের একজন বন্ধু আর তার পরিবার বাসায় আসবে, যার জন্য আমাদের কলেজে যেতে নিষেধ করেছে। ও আচ্ছা, ঠিক আছে, তবে কলেজে না গেলেও বাসায় বসে পড়াশোনা করতে হবে কিন্তু তোমাকে মেঘ।
পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই। জি স্যার, অবশ্যই। সৃষ্টি ভিডিও কলে দরজায় দাঁড়িয়ে থাকা মেঘকে দেখে অবাক হয়ে যায়। মেঘ এখানে কি করছে? আদ্রিয়ান ভাই আর মেঘ একসাথে দাঁড়িয়ে কথা বলছে। তার মানে কি আদ্রিয়ান জানে মেঘ তার বউ? সৃষ্টি কিছু বুঝতে পারে না। আদ্রিয়ান মেঘের সাথে কথা বলে সৃষ্টির কাছে আসে, এরপর টেবিল থেকে ফোন হাতে নিয়ে বলে, সরি সৃষ্টি, তোকে অপেক্ষা করালাম। আসলে মেঘ এসেছিল, ওর সাথে কথা বলছিলাম। আদ্রিয়ানের কথা হয়তো সৃষ্টির কানে পৌঁছয় না, এর আগেই সৃষ্টি বলে ওঠে, ভাইয়া, দরজায় দাঁড়িয়ে থাকা মেয়ে মেঘ ছিল? তুমি মেঘের সাথে কথা বলছিলে? মেঘের সাথে কি তোমার দেখা হয়েছে? তোমরা একসাথে থাকো? সৃষ্টির কথা শুনে আদ্রিয়ানের মনে হলো সৃষ্টি মেঘকে চিনে। তবে কি আদ্রিয়ানের সন্দেহ ঠিক মেঘই মালিহা? আর যদি মেঘ তার বউ হয় তবে সৃষ্টি তাকে অবশ্য চিনবে। আদ্রিয়ান সত্যি জানার জন্য একটু নাটক করে বলল, সৃষ্টি, ওর নাম মেঘ নয় বরং মালিহা। আমি আর মালিহা একসাথে থাকি, এক রুমে, এক বিছানায়। মালিহাকে তো ভালোবাসি। ওর নাম মালিহা সৃষ্টি। হ্যাঁ, মালিহার মেঘ তো একই, মেঘেরই নাম তো মালিহা। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সত্যিই কি মেঘই মালিহা? তার মানে আদ্রিয়ানের সন্দেহ ঠিক, কিন্তু তাকে আরও শিওর হতে হবে। আদ্রিয়ান বলে, এখন যে দরজায় দাঁড়িয়েছিল ওই মালিহা, মানে মেঘ, যার সাথে আব্বু 9 বছর আগে আমার বিয়ে ঠিক করছিল, তাই না? মেঘই আমার স্ত্রী। আদ্রিয়ানের কথার চালাকি সৃষ্টি বুঝল না। সে অবুঝের মতো বলে দিল, ওই তো মালিহা, মানে মেঘ, তোর বউ।